না, এখানে প্রথমত হলো যে সমস্যাটা এত জটিল এবং কুটিল হয়ে পড়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই ভাষণটি আমার কাছে মনে হচ্ছে না যে আন্দোলনকারী যারা লোকজন রয়েছেন তাদের মানে কোনো ইতিবাচক মনোভাব বা তাদের কোনো মনের পরিবর্তন ঘটবে। এক, দুই নম্বর হলো তার ভাষণের ফলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকদের মনোবল চাঙা হবে, আমার কাছে সেটা মনে হয়নি। তিন নম্বর হলো যে সাধারণ যারা আমজনতা রয়েছে তারা এই সময়টিতে বিভ্রান্ত, হতাশাগ্রস্ত এবং মোরালের সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। এই যে কন্টিনিউয়াসলি যা কিছু হচ্ছে, কাজ কর্ম থেকে শুরু করে এমনকি যারা সাংবাদিক ভাইয়েরা এই ধরনের একটি যেখানে একটা ক্রস ফায়ার চলতে থাকে, দুই পক্ষ মারামারি হয়, সেখানে কেউ নিরাপদ নয়। তো এরকম একটা অনিরাপদ পুরো টেকনাফ থেকে তেঁতুলিয়া যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারা সেই সাধারণ জনগণও কিন্তু প্রধানমন্ত্রীর এই ভাষণের দ্বারা সান্ত্বনা পাবেন, নির্ভর করবেন এবং মতামত পরিবর্তন করে প্রধানমন্ত্রীর কথাকে বিশ্বাস করে এই যে একেবারে নির্ভয়ে নিশ্চিন্তে গাড়ি ঘোড়া নিয়ে বের হবেন, আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে অসম্ভব একটা বিষয়। এক, দুই নম্বর হলো যে এখানে সমস্যাটা শুরু হয়েছে একটা শব্দ দিয়ে, সেটা হলো রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি। এখন যারা আন্দোলনকারী তাদের বক্তব্য হলো যে একজন প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এই শব্দটা শোভনীয় নয়, আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে হয়তো প্রধানমন্ত্রী এভাবে বলেননি, কিন্তু এই বিষয়টি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উইংস থেকে, প্রেস উইংস থেকে বা দলীয় ফোরাম থেকে যত সুন্দরভাবে উপস্থাপন করার দরকার ছিল সেই জিনিসটা না হওয়ার কারণে আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলা হয়েছে। এটি মোটামুটি নাইসলি, অত্যন্ত সুন্দরভাবে মার্কেটিং হয়ে গেছে। ফলে বুঝে হোক না বুঝে হোক, এর পিছনে চক্রান্তকারী থাকুক বা যে কোনো কারণে হোক না কেন, আন্দোলনকারীদের মধ্যে এই শব্দটি না উঠছে ব্র্যান্ড, যে আমাদের এই মুহূর্তে প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি এই আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন। এখন রাজাকার যে শব্দটি আপনি দেখেন, এই শব্দটি যদি আবিধানিক অর্থে ধরেন, এটা আরবিক একটা শব্দ যারা স্বেচ্ছাসেবক, এবং এটা যদি আপনি ধরেন উর্দু শব্দ, সেখানেও নেতিবাচক কিছু নয়। আর বাংলাতে যদি আপনি বলেন রাজার মতো আকার যার, তিনি রাজাকার, রাজার সঙ্গী, রাজার মতো চেহারা, তারাই রাজাকার। কিন্তু অপভ্রংশ হয়ে যেটা ভাষাতে যেটা হয় সেটা হলো একটা কনভেনশন, ইংরেজিতে একটা শব্দ আছে কনভেনশন, তো ভাষার ক্ষেত্রে একটা কনভেনশন, অর্থাৎ এর আবিধানিক অর্থ যাই থাকুক না কেন, বাংলাদেশে এটার শব্দের অর্থ হলো বিশ্বাসঘাতক। আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করি, নেগেটিভ মানে এটা একেবারে ডিকশনারিতে হয়ে গেছে। আপনি উইকিতে খুঁজে দেখবেন রাজাকার মিনস ইন বাংলা ভাষায় এটাকে বলা হয় জুডাস, বিশ্বাসঘাতক, বেঈমান, মুনাফিক। তো বেঈমান, মুনাফিক, বিশ্বাসঘাতক এই কথা যখন বলা হয় কাউকে, আপনাকে যদি বলা হয় আপনার মাথা ঠিক থাকবে না। তারপর যদি বলা হয় যে শুধু তুই বেঈমান মুনাফিক না, তোর বাপও বেঈমান মুনাফিক ছিল, মানে তুই বেঈমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, অর্থাৎ রাজাকারের বাচ্চা, তোর বাপও বেঈমান ছিল, মুনাফিক ছিল, রাজাকার ছিল, আর তুইও বেঈমান মুনাফিক। তো এইভাবে যখন কারো কোনো বক্তব্যকে আপনি পার্সোনালি নিজের কাছে নিয়ে যান, নিয়ে যাওয়ার ফলে যার যার অবস্থান থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু অপমান বোধ করছে। এখন তারা যে চিৎকার করছে, চেঁচামেচি করছে, এটা একটা অপমান থেকে, এবং সেই অপমানের মাঝামাঝি কোনো জায়গা নেই। অপমানটা হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, আর সরাসরি তারা মাননীয় প্রধানমন্ত্রীকে দায়ী করছে। এক, দুই নম্বর হলো তারা যে শুধুমাত্র কোটার দাবি, কোটা সংস্কারের দাবি, এখানে কিন্তু তারা নাই। তারা এখন বলার চেষ্টা করছে যে এগুলো তো করতে হবেই, তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে সরি বলতে হবে এবং এই কথা উইথড্র করতে হবে। এবং এটা এই বাংলাদেশের ইতিহাসে আমার যতদিন আমি জীবিত আছি, আমি যতদিন থেকে রাজনীতি করি, আমি কোনোদিন এই ধরনের কখনো শুনিনি যে ছাত্ররা কখনোই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিকে আন্দোলনের পূর্ব শর্ত দিয়েছে যে তাকে তার এই কথা উইথড্র করতে হবে এবং সরি বলতে হবে। এটা বেগম জিয়ার ক্ষেত্রে হয়নি, এরশাদের ক্ষেত্রে হয়নি, কারো ক্ষেত্রে কখনো হয়নি।